তো তাতে একজন আইনজীবী হিসেবে উনি যা মন্তব্য করেছেন তাতে উনার পছন্দ হয়নি, যেটা আইনজীবী হিসেবে মামলা করতে গিয়ে এই বক্তব্য আমারও মনে হয় ঠিক না। সেই কারণে বিচারপতি সরে দাঁড়িয়েছেন। রাজ্য সরকারের কাছে যেহেতু টাকা আছে, জনগণের টাকা আছে, সেই জন্য সে এটা নিয়ে খেলা করে। এই তার হাতে অস্ত্র আছে একটা। বাদবাকি কোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানোর ক্ষমতা রাজ্য সরকার কেন কারোরই নেই। আমাদের বাহ্যিকভাবে আমাদের মনে হয় যে রাজ্য সরকার বোধহয় হাইকোর্টের অর্ডারকে মানলো না বা সুপ্রিম কোর্টের অর্ডারকে মানলো না। আইন আদালত বলতে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রদানের জন্য গঠিত একটি সাংবিধানিক কাঠামোকে বোঝায়। আইন আদালতগুলি সাধারণত বিরোধ নিষ্পত্তি করে, অপরাধীদের শাস্তি দেয় এবং জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে। সেই হাইকোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণে বেজায় ক্ষুব্ধ বিচারপতি। কারণ কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী বিচারপতিকে জোরাজুরি করে। বিচারপতিরা কেন আইনজীবীদের উপর ক্ষুব্ধ তারই উত্তর খুঁজতে ট্রু নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল কলকাতা হাইকোর্টের আইনজীবীর কাছে। প্রত্যেকটা বিচারপতির কাছেই যখন কোনো মামলা যায়, সেই মামলাটা তিনি শুনবেন কি শুনবেন না সেটা তার নিজস্ব পছন্দ একটা থাকে। পার্সোনাল গ্রাউন্ডে তিনি রিলিজ করতে পারেন। এছাড়াও কোনো মামলা চলাকালীন যদি কোনো বিতর্ক তৈরি হয়, সেক্ষেত্রেও বিচারপতিরা মামলা থেকে সরে দাঁড়ান। তো তাতে একজন আইনজীবী হিসেবে উনি যা মন্তব্য করেছেন তাতে উনার পছন্দ হয়নি, যেটা আইনজীবী হিসেবে মামলা করতে গিয়ে এই বক্তব্য আমারও মনে হয় ঠিক না। সেই কারণে বিচারপতি সরে দাঁড়িয়েছেন। শাসক দল অনেক সময়ই আইন আদালত মান্য করে না। অনেক ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা মানতে চায় না বর্তমান শাসক দল। ভারতবর্ষের যে কোনো শাসক দল যদি আদালতকে অমান্য করে, তাহলে আদালত কোনো কড়া পদক্ষেপ নেয় না কেন? বুড়ো আঙুলের ব্যাপারটা ঠিক আমি বলবো না। আইনের পরিভাষাতে আইন মতো করেই আইনের মাধ্যমেই যেতে হয়। তাতে সিঙ্গেল বেঞ্চে হেরে গেলে ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চে হেরে গেলে সুপ্রিম কোর্টে যায়। এটা হচ্ছে রাজ্য সরকারের কাছে যেহেতু টাকা আছে, জনগণের টাকা আছে, সেই জন্য সে এটা নিয়ে খেলা করে। এই তার হাতে অস্ত্র আছে একটা। বাদবাকি কোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানোর ক্ষমতা রাজ্য সরকার কেন কারোরই নেই। আমাদের বাহ্যিকভাবে আমাদের মনে হয় যে রাজ্য সরকার বোধহয় হাইকোর্টের অর্ডারকে মানলো না বা সুপ্রিম কোর্টের অর্ডারকে মানলো না। যদি নাই মানতো, যদি বুড়ো আঙুলই দেখাতো, তার যদি সেই হিম্মত থাকতো, সে তাহলে বারে বারে অর্ডার নিয়ে ডিভিশন বেঞ্চে বা রিভিশন করা বা রিভিউ অ্যাপ্লিকেশন করতে আসতো না, কোর্টের দ্বারস্থ হতো না। কোর্টের অর্ডারকে তাকে মানতেই হয়, সে বাধ্যতা তার ক্ষেত্রেও আছে। কিন্তু তার হাতে অর্থ আছে, সে বারে বারে আইনের যা সুযোগ সুবিধা সেটাকে সে সুযোগ নিতে পারে, যেটা সাধারণ মানুষ নিতে পারে না। সেই জন্যই বিচারের প্রক্রিয়া ডিলে হয়। সেই জন্য আমাদের সাধারণ মানুষের মনে হয় যে কোর্টের অর্ডারকে সে মানলো না বা বুড়ো আঙুল দেখালো। পশ্চিমবঙ্গে বারবার চাকরিহারা শিক্ষক থেকে শুরু করে বিরোধী পক্ষ এবং ক্ষুব্ধ জনতা নবান্ন অভিযান বা লালবাজার অভিযান করে। এইসব করার জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়। হাইকোর্ট অনেক সময় পারমিশন দেয় না। কেন দেয় না আর তার কারণ কি, তা আমরা জানবো হাইকোর্টের আইনজীবীর কাছ থেকে। হাওড়ার যারা ব্যবসায়ী সমিতি, তাদের পক্ষ থেকে একটা মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতেই অর্ডারটা হয়েছে, তাই তো? যারা অভিযান করতে যাচ্ছে তাদের কাছে কি অভিযান করার কোনো অনুমতি ছিল? আমি যেটুকু জেনেছি, যে মামলাটা থেকে যা শুনেছি, তাদের কাছে কোনো অভিযানের কোনো অনুমতি নেই। যদি অভিযানের কোনো অনুমতি না থাকে, তাহলে সে অভিযান করলে পুলিশ তার পদক্ষেপ নেবে। এতে বাধা কোথায়? এতে আইনের দৃষ্টিতে একজন বিচারপতি হিসেবে কি ভুল করেছেন উনি? আপনি একটা রাস্তা অবরোধ করে কর্মদিবসে আপনি অভিযান করবেন, আপনার কোনো পারমিশন নেই, আপনাকে পুলিশের কোনো অনুমতি দেয়নি, তাহলে পুলিশ আপনার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেবে না? আইনটা আইনের মতো করেই পরিচালনা করা উচিত। সেক্ষেত্রে যারা সরকারে আছে, তাদের হাতে পুলিশ আছে, তাদেরই প্রশাসন, তারা কোথাও অনুমতি করিয়ে নিচ্ছে, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু আপনি করতে গেলে, আপনি কোনো মিটিং মিছিল করবেন, তার আপনি অনুমতি নেবেন না? অনুমতি আছে কিনা সেটা দেখার দরকার। যদি অনুমতি থাকতো, তাহলে আমার মনে হয় না বিচারপতি এই অর্ডার দিতে পারত। আইনজীবী রাজ্য সরকারকে বিভিন্নভাবে দায়ী করেছে। যোগ্য ও অযোগ্য শিক্ষক থেকে বিভিন্ন সরকারি দপ্তরে বেআইনি নিয়োগকে কেন্দ্র করে যে আইনে জটিলতা তৈরি হয়,
শাসক দল সাধারণ মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করে, সেই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন হাইকোর্টের আইনজীবী। একদম বাংলার লজ্জা তো অবশ্যই লজ্জা। বাংলার শুধু শিক্ষা কেন, আপনি একটা দপ্তর দেখাতে পারবেন না যেখানে সঠিকভাবে এই লাস্ট 15 বছরের ভেতরে কোনো নিয়োগ হয়েছে এই সরকার আসার পরে। প্রায় 15 বছর হতে চললো, তাতে কী নিয়োগ? কোনো নিয়োগই নেই। যা যেখানেই নিয়োগ করতে গেছে সেখানেই বাধার সম্মুখীন হয়েছে। এবং আমার ধারণা রাজ্য সরকার ইচ্ছে করে এগুলো করে যাতে করে কোর্টে গিয়ে অপদস্থ হতে হয়। আমরা দেখছি অপদস্থ, কিন্তু আসলে মানুষকে কোনো চাকরি যাতে না দেওয়া যায়, তাকে বেতন যাতে না দেওয়া যায়, এটা একটা চক্রান্ত। এটা রাজ্যবাসী বুঝতে পারছে না। নাহলে আপনার কি মনে হয় যে যাদেরকে সুপ্রিম কোর্ট বাতিল করলো, যাদের চাকরি, যাদেরকে দাগি বলে চিহ্নিত করলো, তাদেরকে ভাতা দেওয়া যায়? এটা আপনার বাড়ির কাজের লোকও বলবে না এটা দেওয়া যাবে না, কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। তার মানে কি যে আমরা দেব বলবো, বিরোধীরা যাবে কোর্টের দ্বারস্থ হবে, প্রথম দিনেই ধাক্কা খাবে, কোর্ট বলে দেবে যে না দিতে হবে না। আমি আম আদমিকে বোকা বানাবো যে আমি তোমাদের পাশে ছিলাম, আমি দিতে চেয়েছিলাম, বিরোধীরা আন্দোলন করে বিরোধীরা কোর্টে গিয়ে তোমাদের টাকাটা দিতে দেয়নি। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আর কিছুই না। এগুলো সবাই জানে, এরা জেনে বুঝে মানুষকে টুপি পরাচ্ছে। যত মামলা হয়েছে, আমাদেরও কিছু মামলা আছে, তাতে আমরা যেটুকু যা দেখেছি, এখন বিচারের প্রক্রিয়া কখন কার কী মনে হবে বা কী নির্দেশ দেবে সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, এটা কোর্টের নিজস্ব ব্যাপার। আমরা যেহেতু আইনের ছাত্র, যা অর্ডার হবে সেই মতো করে মেনে নিতে হবে, এবং পছন্দ না হলে তার উপরের কোর্টে, উচ্চ আদালতে যেতে হবে। তো আমার ধারণা এদের সব নিয়োগই তো অবৈধ। যারা চাকরিতে পরীক্ষায় বসেনি, যারা কোনো মানে আগ্রহী ছিল না, পরবর্তী সময় মনে হয়েছে যে হ্যাঁ একটা চাকরি হচ্ছে, বিক্রি হচ্ছে, তারাই এসে ঢুকে পড়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তো তাদের চাকরি কেন থাকতে যাবে?